পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল ভিউয়ার্স তথা দর্শক বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের আমি প্রথমে বলে রাখি, তোমরা আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব। আজ ইতিহাস বিষয়ের আলোচনার অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত। এই অধ্যায় থেকে আমি তোমাদের এর আগে দুটি পর্বে কিছু অংশ তুলে ধরেছিলাম, যেখানে মহান পর্যটক অলবিরুনির চোখে ভারত সম্পর্কে যে বর্ণনা ফুটে উঠেছিল, অর্থাৎ তার বিখ্যাত গ্রন্থ কিতাব-উল-হিন্দে তিনি ভারত সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছিলেন সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সেই অলবিরুনির দৃষ্টিতে ভারতের সমাজ জীবন এবং শিক্ষা সংস্কৃতি তিনি যখন ভারত ভ্রমণে এসেছিলেন তখন কেমন ছিল সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ভারতের সমাজ জীবনের নানান দিক নিয়ে বিখ্যাত পর্যটক অলবিরুনি তার বিখ্যাত গ্রন্থ কিতাব-উল-হিন্দে আলোচনা করেছিলেন। যেহেতু ব্রাহ্মণ পণ্ডিতের কাছ থেকে তিনি ভারতের সামাজিক রীতিনীতি সম্পর্কে জেনেছিলেন, সেহেতু তার বিবরণীতে সংস্কৃত সাহিত্যের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা গিয়েছিল। তিনি ব্রাহ্মণ্য সাহিত্য গ্রন্থ অনুসারে হিন্দু সমাজে যে চতুর্বর্ণ প্রথার অস্তিত্বের কথা ছিল তা উল্লেখ করেছিলেন। তার দৃষ্টিতে এই চারটি বর্ণ ছিল যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এছাড়াও তিনি এই বর্ণ ব্যবস্থা বহির্ভূত দুটি জনগোষ্ঠীর কথা বলেছিলেন, যারা হলো অন্তজ শ্রেণী এবং অচ্যুত শ্রেণী। ব্রাহ্মণদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, বর্ণপ্রথার সর্বোচ্চ স্থানে ছিল এই ব্রাহ্মণেরা। তাদের কাজ ছিল অধ্যাপনা করা, অধ্যয়ন করা, পূজার্চনা করা। অলবিরুনি ব্রাহ্মণদের যথার্থ জ্ঞানী, বুদ্ধিমান, সৎ, বিচক্ষণ এবং চরিত্রবান ইত্যাদি বলে ভূয়সী প্রশংসা করেছিলেন। সমাজের উচ্চশ্রেণী পরিচালক এবং ধর্মের রক্ষাকর্তা হিসাবে ব্রাহ্মণরা মদ্যপান, আমিষ ভক্ষণ, পশু হত্যা সহ বহু কাজ থেকে বিরত ছিলেন। তবে সমকালীন সমাজ সংহতির অন্যতম কারণ ছিল এই ব্রাহ্মণ শ্রেণীর মূল্যবোধ এবং নৈতিক গুণাবলী। ক্ষত্রিয়দের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, বর্ণ ব্যবস্থা দ্বিতীয় স্তরে অবস্থান করত এই ক্ষত্রিয়রা বেদপাঠের অধিকারী হলেও তারা শিক্ষাদান করতে পারতেন না। দেশ শাসন, দেশ রক্ষা এবং যুদ্ধবিগ্রহী ছিল তাদের প্রধান কর্তব্য। এছাড়াও সমাজের তৃতীয় স্তরে যারা অবস্থান করত তারা ছিল বৈশ্য। তাদের প্রধান কাজ ছিল কৃষিকাজ, পশুপালন এবং ব্রাহ্মণদের সেবা করা। আর এই বর্ণ ব্যবস্থার সর্বশেষ অর্থাৎ চতুর্থ স্তরে অবস্থান করত শূদ্ররা। ব্রাহ্মণদের কাছে শূদ্ররা ছিল ভৃত্যের মতো। অর্থহীন হতদরিদ্র এই বর্ণের কর্তব্য ছিল ব্রাহ্মণদের সকল সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি নজর রাখা। তবে এ প্রসঙ্গে বলা যায়, বৈশ্য ও শূদ্রদের মধ্যে বিশাল কিছু ফারাক ছিল না। এরা পরস্পরের সঙ্গে মেলামেশা এবং কাছাকাছি বসবাস করতে পারত। এছাড়াও এই চতুর্বর্ণ ব্যবস্থার বাইরেও দুটি বিশাল যে জনগোষ্ঠীর অস্তিত্ব ছিল প্রাচীন ভারতীয় সমাজে, সে কথাও তিনি তার এই গ্রন্থে উল্লেখ করেছেন। সেই দুটি শ্রেণীর একটি হলো অন্তজ শ্রেণী। এরা ছিল বর্ণচ্যুতদের উচ্চ স্তরে। ধোপা, মুচি, বাজিগর, জেলে, নাবিক, তাঁতি, পশু শিকারী, ঝুড়ি নির্মাতা ইত্যাদি বিভিন্ন পেশার মানুষ এই শ্রেণীভুক্ত ছিল। এদের নিজ নিজ সংঘ বা গিল ছিল। চতুর্বর্ণভুক্ত মানুষদের সঙ্গে বা তাদের আশেপাশে এরা বাস করতে পারতেন না। এরা দুর্গের বাইরে কিছু গ্রামের মধ্যে বসবাস করার অধিকারী ছিলেন। অচ্যুত শ্রেণী সম্পর্কে অলবিরুনি বলেছেন, বর্ণচ্যুতদের নিম্ন স্তরে ছিলেন হাড়ি, ডোম, চণ্ডাল প্রমুখ মানুষজন। শূদ্র পিতা কিন্তু ব্রাহ্মণী মাতার সন্তান হিসেবে এরা বর্ণ বহির্ভূত অচ্যুত শ্রেণী হিসেবে গণ্য হতো। বর্ণচ্যুতরা উচ্চবর্ণের প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং অন্যান্য শ্রমদানের জন্য দুর্গা প্রাকারের মধ্যে প্রবেশ করতে পারতেন।
এই দুর্গ প্রাকার মানে হচ্ছে রাজাদের বা সম্রাটের যে দুর্গ ছিল তার কথা বলা হচ্ছে। তবে তাদের সেই দুর্গা প্রাকার থেকে সূর্যাস্তের আগেই বাইরে চলে আসতে হতো। এছাড়াও ম্লেচ্ছদের কথা বলতে গিয়ে অলবিরুনি বলেছেন, হিন্দু ছাড়া অন্যান্যদের তিনি ম্লেচ্ছ বলে অভিহিত করেছিলেন। এই ম্লেচ্ছরা নরহত্যা, পশু বলি এবং পশুর মাংস খেত। এরপরে তিনি যেটা বলেছেন এই সমাজ জীবনের মধ্যে চতুরাশ্রম প্রথার কথা। অলবিরুনি ব্রাহ্মণদের জীবনধারা এবং তাদের নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তার এই কিতাবুল হিন্দ গ্রন্থে। তিনি ব্রাহ্মণদের জীবনযাপনকে 4টি আশ্রম বা চতুরাশ্রমে যে ভাগ করা হয়েছিল তার অস্তিত্ব লক্ষ্য করেছিলেন। আশ্রম শব্দের প্রকৃত অর্থ হলো আশ্রয়, আর এই 4টি আশ্রম ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্যের পরিধি ছিল 8 বছর থেকে 25 বছর বয়সকাল পর্যন্ত। 8 বছরে যজ্ঞোপবীত অর্থাৎ পৈতা প্রদানের মাধ্যমে কিশোর ব্রাহ্মণকে দ্বিজত্বে বরণ করা হতো। এই পর্বে তারা কাজ হলো গুরুগৃহে থেকে বেদ সহ অন্যান্য গ্রন্থ পাঠ করা এবং জ্ঞান অর্জন করা। শারীরিক শ্রম দ্বারা গুরুর সেবা এবং ভিক্ষান্ন দ্বারা ক্ষুধা নিবৃত্তিও ছিল তার কর্তব্য। পরিমিত এবং নিরামিষ আহার ছিল এই ব্রহ্মচর্যের বাধ্যতামূলক কর্তব্য। গার্হস্থ্যদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, 25 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত সময়কাল ছিল এই পর্বের অন্তর্ভুক্ত। এই সময় ব্রাহ্মণদের আশ্রয় ছিল তার নিজ গৃহ। বিবাহ করে সংসার ধর্ম পালন গার্হস্থ্য আশ্রমের প্রধান কাজ ছিল। সংসার প্রতিপালনের জন্য শিক্ষকতা, যাগযজ্ঞ, পুজো ইত্যাদি করার বিধান রয়েছে। নিরুপায় হলে ব্রাহ্মণ বাণিজ্য করতে পারতেন, তবে তা না করাই ছিল কাম্য। বানপ্রস্থদের কথা বলতে তিনি বলেছেন, তৃতীয় আশ্রম ছিল এই বানপ্রস্থ। এই বানপ্রস্থ চলত 50 বছর বয়স থেকে 75 বছর বয়সকাল পর্যন্ত। এই সময় গৃহী ব্রাহ্মণ নিজ গৃহ ত্যাগ করে সমাজের বাইরে নিঃসঙ্গ জীবনযাপন করত। তার স্ত্রী ইচ্ছুক হলে স্বামীর সঙ্গী হতে পারতেন, না হলে ব্রাহ্মণ গৃহস্থের সকল সম্পত্তি, ঘরবাড়ি এবং স্ত্রীর দায়িত্ব সন্তানদের হাতে অর্পণ করে নিঃসঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে গৃহত্যাগী হতেন। সন্ন্যাসদের কথা বলতে গিয়ে বলেছেন, এই চতুর্থ বা শেষ আশ্রম ছিল সন্ন্যাস, যেটা চলত 75 বছর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত। এই সময় ব্রাহ্মণ রক্তবর্ণ বস্ত্র বা গাছের বাকল পরিধান করে নির্জন জঙ্গলে ধ্যানমগ্ন থাকতেন। স্থানান্তরে যাত্রার সময় কোনো গ্রাম বা শহর থেকে তাকে বহুদূরে অবস্থান করতে হতো। মায়া, মমতা, লোভ, ক্ষুধা, হিংসা, দেশ, চাওয়া পাওয়ার হিসাব ইত্যাদি এই ইহজাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে কেবল ঈশ্বর সাধনার দ্বারাই মোক্ষ বা মুক্তি লাভের আশায় তিনি অর্থাৎ সেই ব্যক্তি নিয়োজিত থাকতেন। তবে এই ক্ষেত্রে বলা যায়, অলবিরুনি ভারতীয় বর্ণ এবং জাতি ব্যবস্থার যে বিবরণ দিয়েছিলেন তা এদেশের সংস্কৃত সাহিত্যের দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। তাই তার মধ্যে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণদের গুরুত্ব চোখে পড়েছিল। বিবাহ রীতির কথা বলতে গিয়ে অলবিরুনি লিখেছেন যে, খুব কম বয়সে হিন্দুদের বিবাহ হতো এবং পিতামাতা তাদের পুত্রের বিবাহের আয়োজন করতেন। ব্রাহ্মণদের দ্বারা বিবাহ কার্য সম্পন্ন হতো। স্বামী বিবাহের উপহার দিতেন স্ত্রীকে, যা পরবর্তীকালে ফেরত নেওয়ার কোনো অধিকার স্বামীর ছিল না। কিন্তু স্ত্রী নিজ ইচ্ছায় তার স্বামীকে ফেরত দিতে পারতেন। বিবাহ বিচ্ছেদ তখন সমাজে প্রচলিত ছিল না। সতীদাহ প্রথা সম্পর্কে অলবিরুনি বলেছেন, স্বামীর মৃত্যু হলে স্ত্রী দ্বিতীয়বার বিবাহ করতে পারতেন না। তাকে আজীবন বিধবা বা বৈধব্য অথবা স্বামীর সঙ্গে সহমরণ এই দুটির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হতো। বলা বাহুল্য, এই বৈধব্য বা বিধবা জীবনের যন্ত্রণা ভোগের থেকে সতী হওয়াকেই তখনকার দিনের বেশিরভাগ মহিলা শ্রেয় বলে মনে করতেন। তবে বয়স্কা এবং সন্তানাদি থাকলে সেই মহিলাদেরকে সতী করা হতো না। অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পর্কে অলবিরুনি বলেছেন, প্রাচীনকালে মৃতদেহ খোলা মাঠে মুক্ত আকাশের নিচে রেখে দেওয়ার প্রথা প্রচলিত ছিল। পরবর্তীকালে বিধান দেওয়া হয়েছিল যে মৃতদেহকে মুক্ত মঞ্চের ওপর শায়িত করে রাখতে হবে। উক্ত দেহ নিরন্তর বায়ু প্রবাহের সংস্পর্শে থাকলে দূষণমুক্ত থাকবে। পার্সিকদের মধ্যে অনুরূপ প্রথা প্রচলিত ছিল, অর্থাৎ এই ধরনের প্রথা পার্সিকদের মধ্যেও লক্ষ্য করা গিয়েছিল। দীর্ঘকাল পরে বাসুদেব নারায়ণ মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দিয়েছিলেন। তবে হিন্দুদের বিশ্বাস ছিল যে
অগ্নিদগ্ধ দেহের সবকুণ্ড অর্থাৎ চিতা থেকে নির্গত ধোঁয়া ঊর্ধ্বমুখে উঠে সরাসরি মৃতের আত্মাকে ঈশ্বরের নিকটে নিয়ে যেতে পারে। তবে অর্থাভাবের কারণে অনেকেই সেই সময় মৃতদেহকে নদীর জলে ভাসিয়ে দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে থাকতেন। এই হচ্ছে সমাজ জীবন সম্পর্কে অলবিরুনির বিস্তারিত বর্ণনা। এরপরে যেটা তোমাদের সামনে আলোচনা করব, অলবিরুনির চোখে সেই সময়কার শিক্ষা সংস্কৃতি কেমন ছিল। ভারতের শিক্ষা এবং সংস্কৃতির বিষয়ে নানান ধরনের তথ্য বা বর্ণনা পর্যটকদের বিবরণী থেকে পাওয়া গিয়েছিল। অলবিরুনিও তার ব্যতিক্রম ছিলেন না। তার রচনাতেও ভারতের সমৃদ্ধ সংস্কৃতির উল্লেখ পাওয়া যায়। ভাষা সম্পর্কে বলতে গিয়ে অলবিরুনি বলেছেন, ভারতে এসে তিনি প্রথম যে বাধার সম্মুখীন হয়েছিল তা হলো ভাষা। আরবি ও ফার্সি ভাষার থেকে সংস্কৃত অনেকটাই ছিল আলাদা। তাই তিনি বলেছেন, সংস্কৃত ভাষা এতটাই পরিব্যাপ্ত যে একে সহজে রপ্ত করা সম্ভব নয়। ভাষার বুনন, একই বিষয়ের ক্ষেত্রে একাধিক নামের উল্লেখ, ব্যাকরণগত কাঠামো এমনই জটিল যে এক ভাষা থেকে অন্য ভাষায় মতামত প্রকাশ খুব সহজ ব্যাপার ছিল না। বর্ণমালা সম্পর্কে তিনি উল্লেখ করেছেন, গ্রিকদের মতো হিন্দুরাও বাম দিক থেকে ডান দিকে লেখেন। ভারতে একাধিক বর্ণমালা ব্যবহৃত হয়, যার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ছিল সিদ্ধ মাতৃকা। সমগ্র আর্যাবর্তে এর ব্যবহার ছিল লক্ষণীয়। এছাড়াও রয়েছে নাগর, অর্ধনাগরী, মালোয়ারি ইত্যাদি। পুঁথি সম্পর্কে বলেছেন, অলবিরুনি লক্ষ্য করেছিলেন যে উত্তর ও মধ্য ভারতে পণ্ডিতরা গাছের ছালের ওপর লেখেন, যাকে বলা হতো ভুর্জ, আর দক্ষিণ ভারতে ব্যবহার করা হতো তালপত্র। ভারতীয়রা বইকে কাপড় দিয়ে মুড়ে রাখত। এগুলি পুঁথি নামে পরিচিত ছিল। চিঠিপত্র বা অন্যান্য বিষয় লেখার জন্য এই ভুর্জ তারা ব্যবহার করত। সাহিত্য সম্পর্কে বলেছেন, হিন্দু গ্রন্থগুলির প্রথমেই লেখা থাকত ওম অর্থাৎ ভগবানের নামে। অলবিরুনি তার রচনাতে সমৃদ্ধ ভারতীয় সাহিত্যের পরিচয় দিয়েছিলেন। ব্যাকরণ, ছন্দ, বেদ, পুরাণ, মহাভারত, পতঞ্জলির মহাভাষ্য, মনুস্মৃতি ইত্যাদি সংস্কৃত সাহিত্য ভাণ্ডারে শুধু উল্লেখই নয়, ভারতীয় সমাজ ব্যবস্থাকে বোঝার জন্য তিনি এগুলির সাহায্যও নিয়েছিলেন। তিনি দর্শনের উল্লেখও করেছিলেন। তার মতে ভারতীয় দর্শনের পুরুষ, অব্যক্ত, ব্যক্ত ও প্রকৃতি, অহংকার, মহাভূত ইত্যাদি বিষয়গুলি অলবিরুনির রচনায় স্থান পেয়েছিল। পঞ্চমাত্রি, যেখানে তিনি উল্লেখ করেছিলেন শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, ও পঞ্চ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক, এবং মানস, কর্মেন্দ্রিয় ইত্যাদি সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ দিয়েছিলেন। বিজ্ঞানের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছিলেন, বিজ্ঞানের সকল শাখার মধ্যে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে ভারতীয়দের আগ্রহ ছিল সবচেয়ে বেশি, কারণ তাদের ধর্মীয় কর্মকাণ্ডের অনেকটাই এই বিজ্ঞানের সঙ্গে জড়িত ছিল। ইসলামীয় সিন্ধ হিন্দ গ্রন্থটি এখানে সিদ্ধান্ত নামে পরিচিতি লাভ করেছিল। জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সমস্ত ভালো গ্রন্থকে তারা সিদ্ধান্ত বলে চিহ্নিত করেছিল। অলবিরুনি তার লেখায় বরাহমিহির ও ব্রহ্মগুপ্তের উল্লেখ করেছিলেন। সিদ্ধান্তের থেকে কম ভালো গ্রন্থগুলিকে তখন বলা হতো তন্ত্র বা করণ। এছাড়াও ছিল সংহিতা, জাতক, জাতকের মধ্যে ছিল পরাশর, সত্য, জীবশ্রমণ ইত্যাদি। এই গ্রন্থগুলিও কথাও তিনি উল্লেখ করেছিলেন। ধর্ম সম্পর্কে তিনি বলেছিলেন, ব্রাহ্ম তথা হিন্দু ধর্ম বিষয়ে অলবিরুনি যে বিস্তারিত আলোচনা করেছেন সেই সম্পর্কে আমরা আগেই জেনেছি। তবে বৌদ্ধদের তিনি সমনীয় নামে অভিহিত করে বলেছিলেন যে তারা মনে প্রাণে ব্রাহ্মণদের ঘৃণা করতেন। এছাড়া বেনারস, পুষ্কর, থানেশ্বর, মথুরা, কাশ্মীর সহ বিভিন্ন ধর্মস্থান এবং ধর্মীয় পুষ্করিণীর কথাও অলবিরুনির লেখা থেকে জানতে পারা যায়। ভারতের মন্দির স্থাপত্যগুলি সম্পর্কে অলবিরুনি বলেছিলেন, ভারতের মন্দিরগুলি এক ধরনের শিল্পকলা যা বিশ্বের সেরা স্থাপত্য রীতির মধ্যে একটি। অলবিরুনি তার বিবরণে মূর্তি পূজা সম্পর্কে বলেছিলেন। অলবিরুনি মুলতান, সোমনাথ সহ বেশ কিছু জায়গায় দেবমূর্তি বিষয়ে তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দে। তৎকালীন সময়ে মুলতানের সূর্যদেবের মূর্তি ছিল বিখ্যাত। কাষ্ঠ নির্মিত ও কর্ডোভার চামড়ায় মোড়া এই মূর্তির চোখ দুটি ছিল লাল চুনি বসানো। থানেশ্বর শহরের চক্রভামিন মন্দিরের দেবমূর্তির বর্ণনা প্রসঙ্গে তিনি লিখেছিলেন, ব্রোঞ্জ নির্মিত এই মূর্তিটির উচ্চতা একজন পূর্ণবয়স্ক মানুষের সমান ছিল। আবার তিনি লিখেছিলেন, সোমনাথ মন্দিরের দেবতার মূর্তি ছিল লিঙ্গ আকৃতির। অর্থাৎ এইভাবেই অলবিরুনি তার বিখ্যাত গ্রন্থ
কিতাবুল হিন্দে ভারতের সমাজ জীবন এবং শিক্ষা সংস্কৃতি বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন। তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।